শ্রেয়া কোথায়? গমগমে কণ্ঠ শ্রেয়নার। মিশান আর চোখে একবার সোফার পেছনে তাকায়। বাচ্চাটার দরজা খোলার আওয়াজ পেয়ে এক প্রকার লাফিয়ে সোফার পেছনে লুকিয়েছে। এতক্ষণ তাদের সাথে বসা ছিল। কি হয়েছে? শ্রেয়না ঘন ঘন পলক ঝাপটায়। প্রতিউত্তর করেনি মিশানের কথায়। দেখে মনে হচ্ছে শ্রেয়না ভীষণ রেগে আছে। মিশানকে চমকে দিয়ে হন্তদন্ত হয়ে এগিয়ে আসে। সোফার পেছন থেকে শ্রেয়ার লম্বা চুলের বেনুনি ধরে টেনে আনে। আতঙ্কে মুখ থেকে রক্ত সরে যায় শ্রেয়ার। শয়তান, তোর কোন বাড়াবাতে ছাই ফেলেছিলাম আমি? এমন কেন করেছিস? এসব তুলতে কত কষ্ট হয়েছে আদৌ জানিস তুই? পিটিয়ে পিঠের ছাল তুলবো তোর। শ্রেয়ার পিঠে ধুমধুম শব্দ করে দুটো কিল বসিয়ে দেয় শ্রেয়না। আকাশ পাতাল কাঁপিয়ে চিৎকার করে ওঠে শ্রেয়া। মিশান হতভম্ব। হুট করে এমন কিছু হয়ে যাবে তিনি যেন ভেবে দেখেনি। আবরণ নিজেও লাফ দিয়ে উঠে বসে। সদ্য ভাঙা ঘুম তার চোখ থেকে সরে না। মাথা ঝিমঝিম করছে। কপাল কুঁচকে বসে রইল কিছুক্ষণ। বোঝার চেষ্টা করছে কি হচ্ছে এখানে। ফাজিলে বাচ্চা, তোকে আদর করাটাই ভুল হয়েছে আমার। আদর দিয়ে বাদর বানিয়েছি, এখন সেই বাদর আমার মাথায় উঠে নাচছে। রাগে হিস হিস করছে শ্রেয়না। এক হাতে শ্রেয়ার চুল ধরে টেনে হিসড়ে নিয়ে যেতে যাচ্ছে, কিন্তু শ্রেয়া নারাজ। সোফার হাতল শক্ত হস্তে চেপে ধরে আছে। এখান থেকে নিয়ে গেলে শ্রেয়না আজ তার 12টা বাজাবে। ওভাবে সারের মতো টানছেন কেন? ছাড়ুন। আবরণের কথায় পাত্তা দেয় না শ্রেয়না। পরপর আরো দুটো চর বসিয়ে দেয়, একটা পিঠে অপরটা মাথায়। গালেও একটা থাপ্পড় মারে। রুহি আসে ফ্ল্যাটে। দৌড়ে শ্রেয়ার কাছে যায়। শ্রেয়নার থেকে ছাড়াতে ছাড়াতে বলে, বাচ্চা মেয়ে, ছেড়ে দাও এবারের মতো, আর এমন ভুল করবে না। সরো তুমি। ওর সাহস কি করে হয় এরকম করার? মাথায় কি বুদ্ধি শুদ্ধি কিছু নেই ওর? বড় হয়নি ও এখনো, বাচ্চা আছে। এবার ওর মুখে কালি লাগাবো আমি। রুহি ছাড়াতে পারে না, শক্ত করে চেপে ধরেছে। রুহি যত ছাড়াতে যাচ্ছে শ্রেয়না ততই জোরে আঁকড়ে ধরছে। এতে দ্বিগুণ ব্যথা পাচ্ছে শ্রেয়া। তার ঢের শিক্ষা হয়েছে, আর কখনো এমন ভুল করবে না। আবরণ এসে এক ঝাটকায় ছাড়িয়ে নেয় শ্রেয়াকে। এতে কিছু চুল ছিঁড়ে শ্রেয়নার হাতে এসে পড়ে। ব্যথায় ঠোঁট ফুলিয়ে কেঁদে ওঠে শ্রেয়া। আবরণ তাকে কোলে উঠায়। সাথে সাথে শ্রেয়া তার গলা আঁকড়ে বুকে মাথা গুজে দেয়। ফুপিয়ে কাঁদতে থাকে। সামনাসামনি তো লাগিয়েছে, মেরে ফেলেনি তো। দুটো ধমক দিয়ে বোঝালেই হয়। ঘরে গোষ্ঠীর সকলে সেভাবে টানাটানি করছেন কেন? ছিঁড়ে ফেলবে নাকি? আশ্চর্য। আবরণের ধমকে চুপসে যায় রুহি। শ্রেয়নার চোখে পানি টলমল করছে। আবরণের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে শ্রেয়না। এক পর্যায়ে গাল বেয়ে কয়েক ফোঁটা তরল গড়িয়ে পড়ে। এতেও যেন গাল জ্বলে ওঠে তার। থাকবোই না এখানে আমি। সবাই আমার জ্বালিয়ে মারছে। মরে যাব আমি, চলে যাব, ধ্বংস হয়ে যাব। কন্দ্রনত কণ্ঠে ধমকে কথাগুলো বলে ওঠে শ্রেয়না। দাঁতে দাঁত চেপে বের হয়ে আসে ফ্ল্যাট থেকে। আবরণ তবদা খেয়ে যায়। বিস্ময়ে ঠোঁট দুটো ফাঁক হয়ে আসে। কি এমন বললো আবরণ, যার দরুন মেয়েটা তার সাথে এমন আচরণ করলো? যাক, আমি আবার কি করলাম? এই কৈতর এইভাবে কাঁদছে কেন? আমার নামে মামলা করে বসবে না তো আবার? কে জানে শ্রেয়া কোন কলম দিয়ে আর্ট করেছে। দীর্ঘ 2 ঘন্টা যাবৎ ডোলে দাগ উঠিয়েছে। কেঁদে কেটে অস্থির। বললাম বরফ দাও, দিল না। অবশেষে কালি তুলে শ্রেয়াকে খুঁজতে এসেছে। দেখি আবার কি করছে পাগলিটা। বলেই রুহি বের হয়ে যায়। আবরণ তার কোলে পড়ে থাকা শ্রেয়ার দিকে তাকায়, যে কিছুক্ষণ পর পর কেঁপে উঠছে। ভালোই মেরেছে শ্রেয়না। সিনিয়র কৈতুরের হাতে দেখি বেশ জোর। ঢোল মনে করে পিটিয়েছে তোকে ভুসকে। আরো যা কালি মাখাতে। নেক্সট টাইম এমন কাজ করলে তোর পুরো বডি কালের গোদাম থেকে চুবিয়ে আনবো। বলছিস? শ্রেয়া হেসকি তুলে বলে, থাকবে থাকবে, সব মনে থাকবে। এই মার সরিয়ে নিতে পারছে না আবরান জাহিদ। বুঝতে পারিনি আপু এত রেগে যাবে। সব দোষ ওই দোকানিটার। আমি বলেছি যেন ভালো করে কালি দেয়। একটা ডলা দিলেই তো উঠে যাবে। ওই মহিলা ওয়াটারপ্রুফ জিনিস ধরিয়ে দেবে, কে জানতো। আবরণ ঘাড় দুলায়। শ্রেয়ার মাথায় হাত রেখে বলে, তুই মিশনারি থেকে যত্ন নিতে থাক, দ্রুতই সুস্থ উঠবি। আমি ততক্ষণে দোকানের দোকান দুনিয়া থেকে উঠিয়ে দিয়ে আসে। নীরজ জাহিদ গাড়ি থেকে নামার সাথে সাথে কথা থেকে যেন সেখানে সেজান এসে উপস্থিত হয়। হাঁটতে থাকে নীরজ জাহিদের পাশাপাশি। সেই সাথে ডিআইজি, ডিবি, এমনকি সিআইডি প্রধানও যোগ দেয়। তারা অপেক্ষা করছিল নীরজ জাহিদের জন্য। সুভাষ আহমেদকে নিয়ে তারা কি করবেন সেই বিষয়ে
কনফারেন্সের আয়োজন করছে। নীরজ জাহিদ সোজা কনফারেন্স রুমে প্রবেশ করে নিজের বরাদ্দকৃত চেয়ারে বসে পড়েন। মস্ত বড় লম্বা টেবিলকে ঘিরে যে যার আসনে বসে যায়। সেই সাথে পুলিশের সাধারণ কিছু সদস্যও এখানে উপস্থিত হয়। ইন্সপেক্টর সিনহা নিজেও স্বয়ং উপস্থিত। বাকিরা কনফারেন্স রুমের বাইরে অপেক্ষা করছে। সুভাষ আহমেদকে নিয়ে এবার কি করব আমরা? ডিআইজির কথায় ডিবি প্রধান চিন্তিত স্বরে বলেন, আইজিপি স্যার যা বলে সেটাই হবে। এনকাউন্টার করে দেই। এমন সাংঘাতিক অপরাধীকে কতক্ষণ পাকড়াও করে রাখা যাবে? যখন তখন হাত ফসকে বেরিয়ে যেতে পারে। সিআইডি প্রধান রিহামের কথায় সবার দৃষ্টি তার উপরে পড়ে। নীরজ জাহিদ এখনো গম্ভীর মুখে বসে আছেন। শ্রেজান আলম তার পাশেই সোজা হয়ে দাঁড়িয়ে। ইন্সপেক্টর সিনহা এক প্রকার দেখে নিল সবার রিয়াকশন। গলা খাকারি দিয়ে বলল, রিহাম স্যার ঠিকই বলেছেন। সুভাষ আহমেদ একজন ভয়ঙ্কর দাগী আসামি, তার জন্য এনকাউন্টারই ঠিক আছে। কোর্টের ঝামেলায় পড়তে গেলে দেখা যাবে কোনোভাবে পালিয়ে গিয়েছে, তার চতুরতার সাথে পেরে ওঠা মুশকিল। ডিবি অফিসার সহ সকলেই সম্মতি জানিয়ে নীরজ জাহিদের দিকে তাকায়। তারা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। নীরজ জাহিদ যেটা বলবে সেটাই হবে। স্যার এবার আপনি কিছু বলুন। নীরজ জাহিদ হাতে একটা পেন নিয়ে ঘুরাতে থাকেন। স্বাভাবিক স্বরে বলে ওঠেন, ফার্স্ট অফ অল, যদি সুভাষ আহমেদকে কোর্টে চালান করা হয়, তার অপরাধের স্তূপ দেখা হয়তো ফাঁসির রায় দেওয়া যাবে, কিংবা যাবজ্জীবন কারাদণ্ড। যদি যাবজ্জীবন হয়ে পড়ে তবে সুভাষ আহমেদ বেঁচেও যেতে পারে। কোথায় কিভাবে কার ওপর সে গুটি সাজাবে আমরা কেউই জানি না। সেকেন্ডলি, যদি ফাঁসির আদেশ দেওয়া হয়, কোনো রকমে তাকে ফাঁসির মঞ্চ অব্দি নিয়ে যেতে হবে আমাদের। কিছুদিন সময় লাগবে এতে। এরকম হলে আমাদের জন্যই ভালো হবে। কষ্ট করে তাকে পাহারায় রাখতে হবে না। এরপরেও আমরা চাই না বেশি দিন নিঃশ্বাস নিক সুভাষ আহমেদ। তার মতো একজন কুখ্যাত একজন অপরাধীকে এনকাউন্টার করেই মারা উচিত, যেন স্পট ডেথ হয়ে যায়। কিন্তু সবার চোখে কৌতূহল। নীরজ জাহিদ একদম ঠিক কথা বলছেন। সুভাষ আহমেদের সলসাতুরির সাথে পেরে ওঠা দায় কতবার ধরে ফেলেছিল, কিভাবে তাদের ঘোর খাইয়ে পালিয়েছে সেটা তারা ভালোই জানেন। এনকাউন্টার করার একটা রিজন আছে। সে যত বড়ই অপরাধী হোক, কোর্টের রায়ের ওপর ভিত্তি করে সে শাস্তি পাবে এমন তো নয়। সে জেল ছেড়ে পালিয়ে যাচ্ছে কিংবা আমাদের কোনো সদস্যকে আঘাত করেছে, যার দরুন বাধ্য হয়ে তাকে ক্রসফায়ার করে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র সচিব, মন্ত্রী ওনারা জানতে চাইলে কি বলবো আমরা? জনগণেদেরই বা কি উত্তর দেব? সবার দৃষ্টি নত হয়। নীরজ জাহিদের কপালে বিন্দু বিন্দু ঘামে দেখা। পেশার যেন তরতর করে ভাসছে তার। আবরণের মুখটা ভেসে ওঠে স্মৃতি স্পটে। ছেলেটাকে ঘুমন্ত অবস্থায় রেখে এসেছেন। কে জানে ঘুম থেকে উঠে হুলুস থুলুস কাণ্ড করে বসে কিনা। ছোটবেলার মতোই চিন্তা হচ্ছে আবরণের জন্য। শ্রেজান আলম ঝুঁকে এসে সময় নিয়ে নীরজ জাহিদের কানে কিছু একটা বলে। স্বস্তির শ্বাস ফেলেন নীরজ। উজ্জ্বল হয় তার মুখশ্রী। বাকি সদস্যরা এখনো কৌতূহলপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। দ্য ডিসিশন ইজ ফাইনাল। সুভাষ আহমেদ অ্যান্ড এভরিওয়ান উইথ হিম উইল বি কিলড ইন ক্রসফায়ার। এই খবর বাইরে গেলে এখানকার একজন সদস্যেরও চাকরি থাকবে না। আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। সকলের চোখে মুখে খুশির ঝলক। তারা বাহবা দেয় শ্রেজান আলমকে। নিশ্চয়ই এমন কোনো বুদ্ধি দিয়েছে নীরজ জাহিদকে, যার জন্য তিনি ক্রাশ ফায়ারের ব্যাপারে রাজি হয়ে গেলেন। ঠিক আছে, সবার ফোনে মেসেজ চলে যাবে, আপনারা এবার আসুন। বলেই নীরজ জাহিদ দাঁড়ায়। সকলেই উঠে পড়ার জন্য উদ্যুক্ত হয়। ঠিক তখনই কনফারেন্সের রুমের দরজা ঠেলে হুড়মুড় করে আবরণ প্রবেশ করে। পরনে তার 3/4 প্যান্ট, হাতা কাটা গেঞ্জি, চুলগুলো উস্কো শুষ্ক ফোলা মুখশ্রী। আবরণকে দেখে সকলেই নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে যায়। এত বছরে একটা বারের জন্য আবরণ জাহিদ এদিকে পা মারায়নি। কেউ কখনো এই রাস্তায় দেখেনি ছেলেটাকে। সেই আবরণ এমন আলাভোলা পোশাকে কনফারেন্স রুমে কি করছে? সবার চোখ চড়ক গাছ। নীরজ জাহিদ নিজে হতভম্ব। আবরণ এমন অবস্থায় এখানে কি করছে? আবরণ সবার দৃষ্টি উপেক্ষা করে দৌড়ে এসে নীরজ জাহিদের সামনের টেবিলের উপরে বসে পড়ে। নীরজের এক হাত টেনে ধরে বসিয়ে দেয় সামনের চেয়ারে। গাল ফুলিয়ে বলে, তোমার জন্য একটা প্রস্তাব নিয়ে এসছে। কিসের প্রস্তাব? নীরজ জাহিদের চোখ মুখে অজস্র কৌতূহল। আব্বু, আমাকে বিয়ে দাও।
কনফারেন্স রুমে ছোটখাটো একটা বিস্ফোরণ হয় যেন। নীরজ জাহিদ হতভম্ব নেত্রে তাকায় ছেলের দিকে। অনেক বছর পর আবরণ তাকে আব্বু বলে সম্বোধন করছে। এর জন্য খুশিতে লাফাবে নাকি ছেলের এহেন বেপরোয়া দেখে তার দু গালে দুটো কষিয়ে চল লাগিয়ে দিবেন? নীরদকে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে মুখ বিরক্ত করে নেয় আবরণ। পর মুহূর্তে কাঁদো কাঁদো গলায় বলে, আমার কৈতরি কোনো মতে গতি বুঝতে পারছি না। যখন তখন অন্য কারোর গলায় মালা ঝুলিয়ে দিতে পারে, সাথেই শালা তো আছে। শ্রেজানের পেটে গুঁতো দেয় আবরণ। আমার গলা কাটতে যেন তৎপর। সিনিয়রকে আমার কাছে এনে দাও, ভালো হয়ে যাবো আমি। সত্যি তোমার কোনো পরিশ্রমই করতে হবে না। আবরণ, তুমি তো এখনো ছোট। বয়স কত তোমার? 23, 24? আর একটু বড় হও। আরেকটু বড় হলে কি আপনার মেয়ে দিতেন? আবরণের কথায় থতমত খেয়ে যায় রিহাম। নিজের গাম্ভীর্যে ভরা ব্যক্তিত্বকে টিকিয়ে রেখে বাসখাই গলায় বলেন, তোমার মতো বগাটে ছেলের কাছে কোন বাবা তার মেয়ে দেবে? চুপ থাক বেটা। তোর মেয়েকে বিয়ে করতে চেয়েছি আমি? যে না চেহারা, ছোট বাচ্চাদের কাপড় চুরি করে সেগুলো পরে সারাদিন নতুন নতুন নাগরের সাথে ডলাডলি করে, তাকে নাকি আবরণ সাহেব বিয়ে করবে। যা বাড়ি গিয়ে নিজের মেয়েকে শিক্ষা দে। এসছে আমায় কথা শোনাতে। আবরণের কথায় সবাই ঠোঁট চেপে হাসে, শুধুমাত্র নীরদ, শ্রেজান এবং রিহাম বাদে। ইন্সপেক্টর সিনহা কিছুটা চেপে এসে রিহামের কানে বলে, স্যার জানেনই তো, ওর চরিত্র সম্পর্কে মানে ব্যবহার সম্পর্কে নিশ্চয়ই জানা আছে। শুধু শুধু নিজের পেছনে বাঁচ কেন টানছেন আপনারাও না? বলেই এক মুহূর্ত দাঁড়ায় না সিনহা। গটগট করে বেরিয়ে আসে কনফারেন্স রুম থেকে। রিহাম দৃষ্টি লুকিয়ে নিজেও চলে আসে। এক এক করে সকলেই কক্ষ ত্যাগ করে। নীরজ জাহিদ এবং সৃজান তখনও দাঁড়িয়ে। আবরণ নীরজ জাহিদের শার্টের বোতাম খুলতে এবং লাগাতে ব্যস্ত। নীরজ জাহিদ সেদিকে তাকে ফোঁস করে শ্বাস টানে। ঘাড় বাঁকিয়ে সৃজান আলমের দিকে তাকায়। সৃজান শুধু মাথা উপর নিচ দোলায়। নীরজ জাহিদ সোজা হয়ে আবরণের মাথায় হাত রাখে, নরম কণ্ঠে বলেন, আগে বাসায় চলো, তারপরে নিয়ে কথা বলবো। দুপাশে মাথা নাড়ায় আবরণ, বাচ্চাদের মতো আবদার করে বসে। নেভার নেভার। পরে তুমি মত বদলে ফেলবে। বলো আজকে আমাকে বাটা টোস্টের সাথে বিয়ে দেবে? সৃজানের চোখ মুখ কুঁচকে এসেছে। কিরমির করে তাকিয়েছে আবরণের দিকে। নীরজ জাহিদ না থাকলে এতক্ষণ ধাম ধুম করে কয়েকটা বসিয়ে দিত নিশ্চয়ই। আচ্ছা, আরে আগে তো বাসায় যেতে হবে। নীরজ জাহিদের পেটে এক আঙ্গুলের সাহায্যে গুঁতো দেয় আবরণ। তারপর পেটে মাথা রেখে দু হাত জাপটে ধরে নীরজ জাহিদের হৃৎপুষ্ট দেহখানা মৃদু দুলতে দুলতে বলে, আমার বাপটা পৃথিবীর শ্রেষ্ঠ বাপ, পেঙ্গুইন আব্বাজান। রাত এখন আনুমানিক 9টার কাছাকাছি। যদিও কথা ছিল আবরণ মিশানকে সাথে নিয়ে জাহিদ ভিলায় উঠবে। মিরাব, সানি, প্রিয়ম সকলেই আজ থেকে জাহিদ ভিলায় থাকবে তারা। কিন্তু মাঝপথে আবরণ থামিয়ে দিয়েছে, যাবে না কোথাও। তার এক কথা, সিনিয়র কৈতুরীকে বিয়ে করে তবেই ওই ফ্ল্যাট ছাড়বে। সেই থেকে মিশানের কানের কাছে ঘ্যান ঘ্যান করছে আবরণ। মিশান রান্নায় ব্যস্ত। আলু সেদ্ধ দিয়ে অবশেষে আবরণের দিকে তাকান তিনি। আবরণ তখন গালে হাত রেখে মাথা নিচু করে বসে আছে ক্যাবিনেটের উপর। মিরাব, সানি, প্রিয়ম লিভিং রুমে আড্ডা দিচ্ছে। তাদের ভারসাম্যতে আবরণের সুখের সময়। না হলে এত কম বয়সে কেউ বিয়ে করার জন্য এভাবে পিছু পিছু ঘুরে? আবরণ, খেয়ে নাও বলছি, তোমার বাবা এলে না হয় বিয়ের ব্যাপারে কথা বলবো। আবরণ নিশ্চুপ। তার মাথার চুলগুলো ইতিমধ্যে বড় হয়ে গেছে। মাথা নিচু করে রাখার দরুন সামনের দিকে সেগুলো ঝুঁকে আছে। ফর্সা হাতের লোমগুলো স্বভাবসুলভ বিছানো, দেখতে সুন্দর লাগছে, যেন সাজিয়ে রেখেছে। আবরণ, কি বলছি শোনোনি? মৃদু স্বরে ধমকে উঠে মিশান। আবরণ একটু নড়েচড়ে আবারও পূর্বের মতোই বসে থাকে। অভিমানী কণ্ঠে বলে, চুপ করো, তোমার সবকটা নিয়মও খারাপ। নাহলে কথা দিয়ে কে কথা রাখে না? যারা এহেন কাজ করে তাদের মুনাফিক বলে। লজিক দেখাবে না বলছি তো, তোমার আব্বু আসলে কথা বলবো। গম্ভীর দৃষ্টিতে তাকায় আবরণ। দৃষ্টি গম্ভীর হলেও মুখ গম্ভীর, একদম শান্ত। ধীরে ধীরে তার চাহনিও শান্ত হয়ে আসে। আপু বলেছিল বাসায় এসে বিয়ে দিবে আমায়। মিশান ঠোঁট চেপে হাসে। আবরণ ভ্রু কুঁচকে নেয়। এক লাফে নেমে আসে ক্যাবিনেট থেকে। তুমি হাসছো? হাসি পাচ্ছে? শুধু বিয়েটা একবার করতে দাও, বনে চলে যাব। তোমাদের বাসায় আর ভুরু পা ফেলবো না, যত সব। আবরণ
রেগে হনহন করে চলে যায় সেখান থেকে। মিশান খানিক শব্দ করে হেসে দেয়। আবরণের উচ্চ কণ্ঠের আওয়াজ মীরাব, সানি ও প্রিয়মের কানেও গিয়েছে। তারা কিছুক্ষণ তবদা খেয়েছিল, পর মুহূর্তেই হো হো করে হেসে দেয়। আবরণ যেন আরো রেগে যায়। কিরমির করতে করতে ফ্ল্যাটের দরজায় শব্দ করে খুলে আবার ধারাম করে বন্ধ করে দেয়। চমকে ওঠে তিনজন। প্রিয়ম, মীরাব, সানি একে অপরের দিকে তাকায়। চুপসানো দৃষ্টিতে চেয়ে থেকে পুনরায় আড্ডায় মনোযোগ দেয় তারা। পাগলের সাথে পাগলামি করতে আসে নাকি? আবরণ এখন পাগল হয়ে গিয়েছে বিয়ে করার জন্য। দরজার ও পাশে আবরণ কোমরে হাত রেখে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ সেভাবেই দাঁড়িয়ে থেকে বিরস গলায় বলে, শব্দে দরজা লেগেছে। এবারে নিশ্চয়ই বুঝবে আমি ভীষণ রেগে। দায়সারাভাবে কিছুটা এগিয়ে যায় আবরণ। বিরক্তিতে উচ্চারণ করে, দুর্বল, তাদের বিয়ে করে দিলে তো হয়, মাথার সাথে সংসার করি। কোন মাতারির সাথে সংসার করতে তোমার জান চলে যাচ্ছে আবরণ? ফ্ল্যাটে এসেছো থেকে শুনছি বিয়ে করার জন্য আন্টির আঁচল ধরে ঘুরছো। হঠাৎ শ্রেয়নার আগমনে আবরণ থতমত খেয়ে যায়। তার উপর এমন কথায় চান্দিক গরম হয় তার। তবে কিছুটা কাচুমাচু করে আবরণ। পরক্ষণেই বলে, বিয়ের বয়স হয়েছে, করবো না? আপনি বলতে চাচ্ছেন সারা জীবন আইবুড়ো থাকবো আমি? শ্রেয়না অবাক হবার ভঙ্গিমায় বলে, সেটা আমি কখন বললাম? আবরণ দু কদম এগোয়, বিরক্তিকর কণ্ঠে বলে, তো কি বলেছেন? আশ্চর্য, এমন ব্যবহার কেন করছো? বড়দের সাথে ঝগড়া করতে হয় বুঝি? আবরণ দু কোমরে হাত রাখে, সেই সাথে কোমর কিছুটা দুলিয়ে বলে, বড়দের সাথে তো প্রেমও করে। তুমি কি করবে সোনা? সেটা তো করবে না। যদি করতে তবে না ঝগড়া করে বন্ধ করে দিতাম। শ্রেয়নার মেজাজ মুহূর্তে গরম হয়ে যায়। এগিয়ে এসে শক্ত হাতে চেপে ধরে আবরণের কান। ব্যথায় মৃদু চেঁচিয়ে ওঠে আবরণ। মাতারের কত বড় সাহস! আল্লাহ পাপ দিবে আপা, জামাইকে মারতে নেই। শ্রেয়না আরো জোরে চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলে, মুখে লাগাম টানো, না হলে আমি লাগাম পরালে চাপায় দাঁত থাকবে না একটাও। অসভ্য ছেলে, বড় হই তোমার আমি। আগে কান ছাড়, তারপর তোকে সম্মান জানাচ্ছে। বলেই ঝাড়ি মেরে কান সারিয়ে নেয় আবরণ। শ্রেয়না হক চুকিয়ে যায়, কিন্তু দমে না। আর যেন আবরণকে সে শিক্ষা দিয়েই ছাড়বে। শ্রেয়নার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায় আবরণ। আজকে চোখে কাজল পড়েছে শ্রেয়না। অফ হোয়াইট কালার 3 পিস, চুলগুলো ছেড়ে রাখা। হালকা বাতাস এসে ছুঁয়ে দিচ্ছে তার চুল। সামনে থুতনি পেরিয়ে বুকে ঠেকে যাওয়া ছোট্ট চুলগুলো মৃদু বাতাসে দুলছে। আবরণ স্নিগ্ধ চাহনি দেয়, চোখ রাখে শ্রেয়নার চোখে। এই প্রথম কাছ থেকে এমন গভীরভাবে দেখছে মেয়েটাকে। কি সুন্দর চোখ! চোখ কেন এত সুন্দর হতে হবে? এমন মায়াবী কাজল চোখের কথা তো কেবল উপন্যাসের পাতাই মানায়। বাস্তবে বুঝি চোখ এত সুন্দর হয়? শ্রেয়নার কপালে ভাঁজ পড়ে। তুড়ি বাজায় আবরণের মুখের সামনে। এই ছেলে, কি আশ্চর্য, তুমি এমন রোমান্টিক ভাবে তাকিয়ে আছো কেন? লজ্জা নেই বুঝি? বয়সে বড় তোমার, দৃষ্টি সংযত করো। আবরণ চট করে চোখ বুজে নেয়। কিছুটা সময় নিয়ে তাকায় শ্রেয়নার দিকে। রয়েস হয়ে বলে, দিলেন তো, দিলেন তো। এই যে একটু রোমান্টিক হয়েছে, ইমোশনের মধ্যে পানি ঢেলে দিলেন তো। এই জন্যই, ঠিক এই কারণে সিনিয়রদের প্রেমে পড়তে হয় না। বলছে না ছাতার বল সারাদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। এই ছাগলের পেছনে পড়ে আমার জীবনটাই লস। দাঁত চেপে কথাগুলো বলে শ্রেয়নার মাথায় হালকা আঘাত করে আবরণ। কিরমির করতে করতে চলে যেতে উদ্যক্ত হয়, কিন্তু শ্রেয়না যেতে দেয় না। হাত চেপে টেনে নিয়ে সে দাঁড় করায় নিজের সামনে। 2 কদম এগোয় সে। আবরণ চোখ বড় করে তাকায়। শ্রেয়নার চোখ মুখ দেখে বোঝার উপায় নেই তার মনে কি চলছে। শান্ত ও নির্মল চাহনি মেয়েটার, কিন্তু আবরণ তো শান্ত চাহনি দিতে পারে না। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। সমস্যা কি? কাছে এসছেন কেন? বলতে বলতে দেওয়ালে গিয়ে পিঠ ঠেকে আবরণের। শ্রেয়না তখন তার থেকে কিছু ইঞ্চি দূরত্বে। পরপর ঢোক গিলে আবরণ। আমার শয়তানের মতো তাকিয়ে আছেন কেন? আমি ভয় পাচ্ছি। বাচ্চা ছেলে ভাই। ভেতরে ভেতরে শ্রেয়নার ভীষণ হাসি পায়। কোন রকম উপচে আসা হাসিটা চেপে যায়। আবরণের ফেস দেখার মতো খুবই অসহায় আর করুণ দেখাচ্ছে, যেন এক্ষুনি কেঁদে দিবে। শ্রেয়না আরেকটু এগিয়ে এক হাত রাখে আবরণের বুকের ঠিক বাম পাশটায়। সঙ্গে সঙ্গে চোখ খিচে বন্ধ করে নেয় আবরণ। নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে থাকে। শ্রেয়না উপলব্ধি করে আবরণের হৃৎপিণ্ড ঠক ঠক করে লাফাচ্ছে।
দ্রুত শ্বাস ফেলছে আবরণ। আরেকটু এগোয় শ্রেয়না। তার গরম নিঃশ্বাস আবরণের চোখে মুখে পড়ছে। অবাক কণ্ঠে শুধায় শ্রেয়না। অমন শিম্পাঞ্জির মতো ভেতরটা লাফাচ্ছে কেন? এই সাহস নিয়ে আবরণ জাহিদ শ্রেয়না আলমকে বিয়ে করতে চায়? ছ্যা ছ্যা। আবরণ চোখ খুলে না, তার চোখের পাতা তিরতির করে কাঁপছে। খুবই স্বাভাবিক দেখাচ্ছে আবরণকে। শ্রেয়না ঠোঁট কামড়ে হাসে। এই ছেলেকে দেখলে মনে হয় ভীষণ সাহসী, নিজেকে সাহসী প্রমাণ করতে তৎপর যেন। আবরণ জাহিদ কি ভীতু? বাইরে দুনিয়ার কাছে আবরণ জাহিদ সাহসী হলেও এক শ্রেয়না আলমের কাছে এসে সে দমে যায়। সামনাসামনি না হলেও ভেতরে নিজে না দেখালে ভেতরটা তো কেউ দেখতে পারে না। দিনে শতবার ভেতরে ভেতরে শ্রেয়না আলমের কাছে হার মানে আবরণ জাহিদ। শ্রেয়না আরেকটু এগোয়। আবরণ যেন এবার মরেই যাবে। তার কম্পিত হাতটা রাখে শ্রেয়নার হাতের উপর। হুট করে শ্রেয়নার এক অনাকাঙ্ক্ষিত কাজ করে বসে। আবরণের চোখের উপর হাত রাখে, নিজের হাতের উপর মৃদু শব্দ করে চুমু খায়। আবরণের সারা শরীর যেন কারেন্টের মতো কেঁপে উঠে। চোখ ফেটে পানি গড়িয়ে পড়ে তার। ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠে আবরণ। শ্রেয়না চমকায়, থমকায়, 2 কদম পিছিয়ে আসে, হতভম্ব নেত্রে তাকায়। আবরণকে কাঁদতে দেখে তড়িঘড়ি করে বলে ওঠে, এই ছেলে, আমার হাতে চুমু খেয়েছি, তোমায় খাইনি আমি। আবরণ দৌড়ে চলে যায়। যাবার সময় বলে, আমার সাথে এমনটা করতে পারলেন? আব্বু আমাকে জলদি বিয়ে দিয়ে দাও। এই মেয়ে আমায় মেরে ফেলছে। কিভাবে চাপটে ধরে চুমু খায়? এই মুখ আমি কাকে দেখাবো? দাঁড়া, তোর ভাইকে বিচার দিচ্ছে কৈতরি। সেভাবে আমি একাই তোর জন্য পাগল। আজ কৈতরির কবুতর পোষা ছুটাবো। রাত তখন গভীর। চাঁদের আলোয় চারপাশটা ঝলমল করছে। সেই আলোয় একজন আসামি প্রাণপণে ছুটছে। গায়ে তার পাতলা ফিনফিনে একটা পোশাক। এক প্রকার যেন হাওয়ার গতিতে দৌড়াচ্ছে সে। 5 মিনিটের মতো দৌড়ানোর পর নির্দিষ্ট এক জায়গায় এসে থামে সুভাষ। হাঁটুতে হাত রেখে জোরে শ্বাস নেয়। তার সামনে কালো রঙের একটা গাড়ি দাঁড় করানো। সেখানে একজন হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, দৃষ্টি সুভাষ আহমেদের দিকেই। সুভাষ হালকা হেসে হাত এগিয়ে দেয়। নিবিড় জায়েদ শান্তপনে হাত মেলায় সুভাষ আহমেদের সাথে। চলো, আজ রাতে তোমাকে কানাডা নিয়ে যাব। এখানে ঝামেলা মিটলে পরেই ফিরবে তুমি। হ্যাঁ, দ্রুত করো, ওরা টের পেয়ে গেলে আর রেহাই নেই। সুভাষ আহমেদ ও নিবিড় জায়েদ যেই গাড়িতে উঠতে নিবে ঠিক তখনই আকাশ কাঁপিয়ে হাওয়ার গতিতে এক বুলেট ছুটে এসে নিবিড়ের বাহু ভেদ করে বেরিয়ে যায়। চিৎকার দিয়ে নিজের হাত চেপে ধরে নিবিড়। সুভাষ আহমেদ চমকে পেছনে তাকায়, অবাক হয়ে সে। তাদের সামনে কমপক্ষে 7-8 জনের মতো অফিসার দাঁড়ানো। কপালে ঘাম জমে সুভাষের, সেই সাথে নিবিড়ের। স্যার, সবার দৃষ্টি নীরজ জাহিদের দিকে। তার চোখ মুখ অসম্ভব রকমের গম্ভীর। হাতে গ্লোকস 17 পিস্তল, যেটা তাক করে রেখেছে সামনের দিকে। সুভাষ আহমেদ এবং নিবিড় স্তব্ধ নেত্রে তাকিয়ে রয়। নিবিড় ঢোক গিলে বলতে চায় কিছু একটা, কিন্তু মুখ ফুটে উচ্চারণ করতে পারে না। তার আগেই নীরদের পিস্তল থেকে আরেকটা বুলেট এসে নিবিড়ের বুকে ছুঁড়ে বেরিয়ে যায়। মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে নিবিড়। ফায়ার! ব্যাস, এতটুকুই যেন যথেষ্ট ছিল। ঠাস ঠাস করে বুলেট এসে ঝাঁঝরা করে দেয় দুজনের বক্ষ। কিছু বলার সুযোগ পায় না তারা, আর না ভাবার সুযোগ পায়। মাটিতে লুটিয়ে পড়ে নিবিড় সুভাষের দেহ। নীরজ জাহিদ শ্বাস ছাড়েন। কে জানে এটা কি দীর্ঘশ্বাস ছিল নাকি নিজ ভাইয়ের মৃত্যুর নিদারুণ বেদনা। কাল কেস ফাইল করে দেবে। জেল থেকে পালানোর চেষ্টা করায় সুভাষ আহমেদকে ক্রস ফায়ার করে মারা হয়েছে, সেই সাথে তাকে যারা সাহায্য করেছে তাদেরও। ইন্সপেক্টর সিনহা ইয়েস স্যার বলে চুপ হয়ে যায়। সবকিছু তাদের প্ল্যান অনুযায়ী হয়েছে। সুভাষকে তারাই গুপ্তচরের মাধ্যমে খবর দেয় আজকে বাহিরে গেট টুগেদার পার্টি করা হবে। সেই জন্য কিছুটা ঘাটতিও থাকতে পারে পাহারাদারদের। সুযোগ করে দেওয়া হবে সে যেন বের হয়ে আসে। বোকা সুভাষ। বুদ্ধিমান লোকেরা সবসময় ভুল কাজ করে না, কিন্তু যখন তার পতন ঘনিয়ে আসে সামান্য কাজেও ভুল করে বসে, আর সেটাই হয় তাদের পতনের কারণ।
ধরণীতে তখন ভোর ঘনিয়ে এসেছে। নির্ভীকে ঘুমাচ্ছে আবরণ, মাথার কাছে মোবাইলটা পড়ে আছে। কিছুক্ষণ পর পর কেঁপে উঠছে সেটা। আননোন নাম্বার। আবরণের ভাইব্রেটের শব্দে ঘুমের মধ্যেও কপাল কুঁচকে নেয়। হাতে ফোনটা তুলে কোনো রকম রিসিভ করে কানের উপরে ফেলে রাখে। চাচাকে খুন করে আরাম করে ঘুমাচ্ছ আবরণ জাহিদ? আবরণ ঘুমের ঘোরে মোবাইলটা দূরে ছুঁড়ে মারে, কিছুটা আওয়াজ করে ঘুম জড়ানো কণ্ঠে বলে, খুন হয়ে থাকলে আলহামদুলিল্লাহ, নাহলে কদিনের মধ্যে আমি কি ওর পেট ফুটো করে আসতাম। বালের আলাপ মারাতে এসছে, ঘুমাতে দে। সায়ন প্রীতি মুখ ভোঁতা করে বসে আছে। বিদায়ী অনুষ্ঠানের পরের দিনই তারা চট্টগ্রামে চলে গিয়েছিল। সায়নের বাবারা মোট 3 ভাই। প্রীতি এবং সায়নের আব্বু একসাথেই থাকেন। তাদের বড় ভাই চট্টগ্রামে সেটেল। তিনি প্রচুর অসুস্থ হয়ে পড়েছিলেন। রাতারাতি সপরিবারে চট্টগ্রামে চলে গিয়েছিল তারা। চাচার কিছুটা উন্নতি হতেই চলে এসেছে। সামনে পরীক্ষা, পড়ালেখা চালিয়ে যেতে হবে, এসব বলেই চলে এসেছে, না হলে এক চুল নড়তে দিত না। সচরাচর তারা 2 ভাই বোন কোনো আত্মীয়র বাসায় যায় না। একবার চাপে পড়ে গিয়েছিল। এতটুকু সময়ের মধ্যে কত কাহিনী ঘটে গেছে। এক প্রকার তবদা খেয়ে বসে আছে প্রীতি সায়ন। শ্রেয়না মাথা নিচু করে বসে আছে। তার সামনে দাঁড়িয়ে আছে সৃজন। রুহি শ্রেয়নার মুখে লোকমা তুলে দিচ্ছে। মেয়েটা সকাল থেকে না খাওয়া, আজ স্কুলেও যায়নি। আবরানের সাথে অমন ব্যবহার করেছো কেন? শ্রেয়না চোখ খিচে বন্ধ করে নেয়। থুতনি ঠেকে আছে বুকের সাথে। সৃজনের কথায় কান মাথা ভো ভো করে ঘুরছে। গাল দুটো লাল হয়ে আছে। সেই সাথে আবরণের উপর চরম বিরক্ত হয়। একটু কাছে গিয়েছে কিনা যায়নি, সারা পাড়া ছড়িয়ে বেড়াচ্ছে এই ছেলে, অসভ্য কথাকার। একবার সামনে পড়লে জান নিয়ে নিবে শ্রেয়না। এমন লজ্জায় কেউ ফেলে? কথা বলো। মৃদু স্বরে ধমকে ওঠে সৃজন। শ্রেয়না ঈষৎ কেঁপে ওঠে, তবে মাথা ওঠায় না। লজ্জায় তাকাতে অবধি পারছে না। এই ধরনের কাজ তোমার থেকে আশা করা যায় না। নেক্সট টাইম এসব করবে না। বিয়ে আগে অবধি নিজের রুম ছেড়ে বের হবে না। রাতে নীরব স্যার আসবেন তোমাদের বিয়ের জন্য আলোচনা করার জন্য। এবার এখান থেকে যাও। শ্রেয়না চট করে উঠে দাঁড়ায়। হন্তদন্ত পায়ে বের হয়ে আসে ফ্ল্যাট থেকে। হতবম্ব নেত্রে তাকায় সৃজন। উচ্চ কণ্ঠে বলে, এই মেয়েকে রুমে যেতে বলেছি, ফ্ল্যাটে থেকে বের হতে বলিনি। আশ্চর্য, বিয়ের আগে এই অবস্থা। না জানি ওই ছেলের সাথে সংসার বাঁধলে কি আর হবে এই মেয়ের। রাবিশ। সকাল সকাল জাহিদ ভিলায় দানা, রোদ এবং লুবনা উপস্থিত হয়। স্বামীর মৃত্যুর সংবাদ নীরজ জাহিদ তাকে সবার আগে দিয়েছেন। দানা কান্না করতে করতে যাচ্ছে, তাই অবস্থা। এখন নিজের কক্ষে বিশ্রাম নিচ্ছে, হয়তো ঘুমিয়ে গিয়েছে। রোদ ঝিম মেরে বসে আছে। এসেছে থেকে সে নিজেও কক্ষে বন্দি, বের হয়নি। মিসেস লুবনা জাহিদও নির্বাক, যেন নিজস্ব কোনো অনুভূতি নেই, কারো সাথে কথা বলেনি। নীরব জাহিদের জন্য বরাদ্দকৃত রুমে গিয়ে দৌড় দিয়েছে। নিবিড়ের পরিবারের সদস্যরা সকলেই এক প্রকার ঘরবন্দি হয়ে গিয়েছে। তারা জানে নিবিড় জাহিদের অপরাধ। অজানা নয় তাদের। এমন লোকের জন্য কাঁদতেও বুঝি লজ্জা লাগে, কিন্তু চোখের পানি কি ওসব বুঝে? বাবা তো জন্মদাতা, কত স্নেহ আদর, কত ভালোবাসা, এত এত স্মৃতি, সব কি করে ভুলে যাবে 2 বোন? একটু তো শোক পালন করা যায়। পরীক্ষা শেষ হয় না কেন? আর কতদিন এসব ঠেলবো ভাই? মীরাবের কথায় সানি তার কাঁধ চাপড়ে বলে, আর কিছুদিন। ওটাই, অনেক দিন। মীরাব সানি অলস ভঙ্গিমায় বসে আছে। মিশান তাহিয়া নিজের কক্ষে। দুপুরের খেয়ে তিনি ঘুমাচ্ছেন। আবরণ সভায় বসে ফোনের রিলস দেখতে ব্যস্ত। কপালে ভাঁজ পড়ে আছে। প্রায় সময় কপালে ভাঁজ পড়ে থাকে তার। মনে হয় সব সময় সে যেন রাজ্যের চিন্তা করে। মগজ ভর্তি শুধু টেনশন। তোর চাচাকে কবর দেয়া হলো, গেলি না কেন? প্রিয়মের কথার তৎক্ষণাৎ উত্তর দেয় না আবরণ। ফোনের দিকে দৃষ্টি রেখে কিছুক্ষণ পর বলে, আমি গেলে কবরে শোয়ানোর পরও 2টো বুলেট তোর হৃৎপিণ্ডে ভরে দিয়ে আসতাম। আইন বিরোধী কাজ আমি করি না, ভদ্র ছেলে ভাই, তাই যায়নি। প্রিয়ম মুখ বাঁকায়। তার ছুটি শেষ, কাল পরশু কানাডায় চলে যাবে। মীরাবের ঘুম পাচ্ছে, আলসেমি লাগছে প্রচুর। এক সময় কুসুমে মাথা ঠেকে চোখ বন্ধ করে নেয় মীরাব। সানি নিজেও পড়ে পড়ে ঘুমায়, শুধুমাত্র প্রিয়ম ও আবরণ বাদে। সেনার ভাইকে কি বলেছিস? প্রিয়মের মুখে শ্রেয়নার নাম শুনে আর চোখে তাকায় আবরণ। হালকা নড়ে চড়ে বসে, তবে উত্তর দেয় না। কি রে বল। কি বলবো?
সেজান ভাইকে কি বলেছিস? তোর বোন চুমু খেয়েছে আমায়, এটাই বলছে। প্রিয় মাথা চেপে ধরে বসে রয়, ড্যাব ড্যাব করে তাকায় আবরণের দিকে, যে কিনা ভাবশীলভাবে রিলস দেখায় মত্ত। তুই কি প্ল্যান করেছিস? দুজনের মধ্যে যা কিছু ঘটবে সব সেজানের কানে দিবি? পাগল নাকি? সব কিছু কেন বলে দেব? যেসবের ক্ষেত্রে সেজান আলম ভাবে শুধুমাত্র আবরণ জায়দের দ্বারাই এসব কাজ সম্ভব। শ্রেয়না আলম দুধ ভাত, ঠিক সেই সব কথা কাজের বিবরণ সেজান আলমকে আমি দেব। তার মানে? চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসবে প্রিয়মের, ফেলফেলিয়ে তাকিয়ে থাকে উদ্ভট মানবটার দিকে। আরে প্রাইভেট টাইমের কথা টানিস না। স্বস্তির শ্বাস ফেলে প্রিয়ম, কোটের উপরে দুটো বোতাম খুলে ফেলে, হাতের সাহায্যে নিজেকে নিজের বাতাস করতে থাকে। আর একটু হলেই দম বন্ধ হয়ে মারা যেত যেন। প্রিয়মের এহেন অবস্থা দেখে আবরণের কপালে ভাঁজ গাঢ় হয়, সন্ধিহান গলায় শুধায়, তুই ভাবছিলিস আমাদের দুজনের স্পেশাল টাইমের বিবৃতি সেজান আলমকে দেব? আচ্ছা, তোর মুখে বাজ পড়ুক। প্রিয়ম দুপাশে মাথা নাড়ায়, কোনো রকমে বলে, আরে না, সেটা কখন বললাম? ওসব আমি ভাবিনি। তাহলে তোর মুখে আদব ছেলে বিরিয়ানি পড়ুক। নিবিড় জাহিদ সহ আরো কিছু লোককে ক্রস ফায়ার করা হয়েছিল। শহরের অলিতে গলিতে ঘুরে তাদের ধরে নিজেদের জায়গায় ইনকাউন্টার করে দিয়েছে। বাদ বাকি যা হবে সব নীরজ জাহিদ সামলে নিবে, শুধু এসব জঙ্গল সাফ করতে বলছেন। সম্পূর্ণ দায়িত্বটা ইন্সপেক্টর সিনহা ও রিহাবের হাতে ছিল। নিজেদের কাজ করতে পেরে তারা খুবই গর্বিত। তেমন কোনো ঝামেলা হয়নি। সকলে জানতো সুভাষ আহমেদের সম্পর্কে। কত মায়ের বুক খালি করেছে এই সন্ত্রাস, কত ছেলেদের বিপদে নিয়ে গিয়েছে। এমন কোনো অপরাধী নেই যেটা সে করেনি। রেপ অবধি করেছে সুভাষ। এটা তার কাছে বড় কিছু না। সেই সব মেয়েদের বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হতো। তাদের থেকে বেছে বেছে সুন্দরী আর আকর্ষণীয় রমণীদের তার নিকট পাঠানো হতো। স্বেচ্ছায় যেতে না চাইলে জোর জবরদস্তি করত। এটাই সুভাষ আহমেদ। নিবিড় জাহিদের ব্যাপারটা বলার সময় নীরব জাহিদের কণ্ঠ কাঁপেনি, চোখে পানি আসেনি। নিজের কাছে গর্ববোধ করছেন। তার ভাই যে কিনা খুন খারাপি, রেপ, অস্ত্র পাচার, শিশু নারী পাচার কাজের মধ্যে সামিল ছিল, তাকে ইনকাউন্টার করতে পেরে তিনি প্রাউড ফিল করেন। হাতে নাতে ধরতে পারেনি, তাই মিডিয়ার কাছে আফসোস করছেন। অথচ তিনি ইচ্ছে করে হত্যা করেছেন নিবিড়কে। ওকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে লাভ নেই, শুধু জাহিদ ভিলার সম্মান নষ্ট হবে, আর কিছুই না। নীরজ জাহিদের ইচ্ছে করছিল ধর থেকে মাথাটা আলাদা করে দিতে। কাল রাতে গুপ্তচরের মাধ্যমে খবর পেয়েছে শহরে বোমা হামলা হবে, সেই সাথে সুভাষ আহমেদ পালিয়ে যেতে পারে। এর রেশ ধরে শহরের নিরাপত্তা বাড়ানো হয়। সন্দেহজনক কাউকে পেলে যেন তৎক্ষণাৎ অ্যারেস্ট করা হয়। যদি কেউ তড়িবেড়ি করে সোজা ইনকাউন্টার করে দেবার অর্ডার দিয়েছেন নীরজ জাহিদ। এমনই খবর ছেপেছে পেপারে। সব কাজ শেষ করে রাত 10:30টার দিকে ফ্ল্যাটে আসেন নীরজ। তিনি শুনেছে ভাইয়ের স্ত্রী সন্তান সকালেই চলে এসেছে। বাসায় আর যায়নি তিনি, এখানে একটু কাজ করে একেবারে চলে যাবেন। নীরজ সোফায় বসতেই তার দিকে এক গ্লাস পানি বাড়িয়ে দেয় আবরণ। নীরজ কথা বলেন না, ঢকঢক করে পানিটুকু খেয়ে নেন। আবরণকে টেনে তার পাশে বসিয়ে দিয়ে বলেন, বউকে কাজ করে দেবে বলে এসব শিখাচ্ছ? আরে না, পানি খেয়ে তাজা হও। ছেলের বউ আনতে চাচ্ছ, এমন ছ্যাবলে মেরে গেলে চলো নাকি? নীরজ জাহিদ হাসে, সোফায় গা এলিয়ে দেয়। ওভাবে কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থাকে। আবরণ বুঝে নীরজ খুবই ক্লান্ত। ভোরে লুবনা জাহিদ কল করে ভয় দেখাতে চাচ্ছিল আমায়। আমি নাকি নিবিড়কে খুন করেছে। তুমি বলো, আমি যদি সে সময় থাকতাম তবে লোকের বডি পার্ট কি খুঁজে পাওয়া যেত? ওর কথা ধরতে আছে নাকি? রেখে দাও, স্বামীর শোকে পাগল হয়ে গিয়েছে। রিকিউলাস ওম্যান। নীরদের বাহু টিপে দিতে থাকে আবরণ। অবশেষে চোখ বুজে রাখে নীরদ। এভাবে বেশ আরাম লাগছে। বাবা, বিয়ের কথা বলতে যাবে না? আবরণের গাল ফুলানো কথায় তড়িৎ চোখ মেলে নীরদ। আবরণের দিকে তাকাতেই দেখতে পায় কাচুমাচু ভঙ্গিতে বসে আছে। নীরদ হালকা হাসে, ছেলেকে বুকে জড়িয়ে নেন। এই তো এখনই যাচ্ছি, দ্রুত বউ এনে দেব।
আবরণ মাথা নাড়ায়, দু ঠোঁট প্রসারিত করে হাসে। নীরজ জাহিদকে জাপটে ধরে ওভাবেই বসে রয়। বাবা বাবা গন্ধ পাচ্ছে। কতদিন এই ঘ্রাণ নেওয়া হয় না, দিন না তো বছর। নীরজ জাহিদ এবং শ্রেজান মুখোমুখি বসে আছে। নীরদের পাশে আবরণ শান্ত ভঙ্গিতে বসা, চুলগুলো পরিপাটি করে আশ্রে এক পাশে ফেলে রেখেছে। গায়ে সাদা রঙের একটা পাঞ্জাবি, সেই সাথে কালো প্যান্ট, হাতে ডেনিওয়েন ওয়েল্ডিং রিং এর কালো রঙের ঘড়ি। ফর্সা হাতে কালো রংটা ফুটে উঠেছে। আশপাশটা কড়া বেলি ফুলের ঘ্রাণে মুখরিত। শ্রেয়নাদের ফ্ল্যাটে আসার সময় টম ফোর্ড জেসমিন রুজ পারফিউমটা আচ্ছা মতো মেখে এসেছে আবরণ। চারপাশটা বেলিময় হয়ে গিয়েছে। সৃজন কিছুক্ষণ তাকিয়ে থাকে আবরণের দিকে, মাথা নিচু, তার দু হাত ভাঁজ করে রাখা। যেন খুবই ভদ্র ছেলে আবরণ জাহিদ, এবং বর্তমানে ভীষণ লজ্জা পাচ্ছে। ছেলে কি করে? সৃজনের এহেন কথায় আবরণ কিছুটা নড়ে চড়ে বসে, সেটিয়ে যায় নীরজ জাহিদের দিকে। সবার অলক্ষ্যে হালকা গুঁতো দেয়। নীরজ জাহিদ গলা খাকারি দিয়ে বলেন, আপাতত কিছু করছে না, অতি শীঘ্রই আপনাদের পারিবারিক ব্যবসা দেখাশোনা করবে। সৃজন গম্ভীর হয়ে তাকিয়ে থাকে। আবরণের মাথা তখনও নিচু, ধ্যান ধরে টাইলসের দিকে তাকিয়ে আছে। কিন্তু ভেতরে ভেতরে সৃজন আলমকে গালির মাধ্যমে বার কয়েক ইতিমধ্যে মেরে ফেলেছে। বয়স কত হবে? এত জলদি বিয়ে করেছেন কেন? ছেলে কোনো সমস্যা নাকি? নীরজ জাহিদ মুখ খুলবেন তার আগে সৃজন আবারও বলে, দেখুন স্যার, আমি আপনার অ্যাসিস্ট্যান্ট নই এখন। বোনের জন্য ছেলেপক্ষ হয়ে এসেছি, তাদের সাথে কথা বলছি। নীরজ কিছুক্ষণ চুপ থাকেন, রয়েস হয়ে উত্তর দেন, আপনার বোনকে আমার ছেলের ভালো লেগেছে, তাই দ্রুতই বিয়েটা করিয়ে দিতে চাচ্ছি। কিন্তু আপনার ছেলের ব্যবহার ভালো না, খোঁজ নিয়ে যা শুনেছি। কেন রে? তোর ঘরে এসে কোন দিন চুরি করেছে? নাকি তোর বোনের সাথে ইটিস পিটিস করেছে? ভালো হতে চাইলে তোরও তো ভালো হতে দিস না। দিন শেষে যত দোষ আবরণ ঘোষ, জুতা চিনিস? এক লাফে দাঁড়িয়ে যায় আবরণ। নীরজ তড়িঘড়ি করে ছেলের হাত চেপে ধরে। রুহি মিশান কিচেনে ছিল। আবরণের গলা পেয়ে ছুটে আসে তারা। সৃজন গাল ফুলিয়ে শ্বাস টানে, নীরজের দিকে তাকিয়ে বলে, এই ছেলের সাথে বোন কি করে দেয় বলুন তো? ব্যবহার দেখেছেন? নীরজ জাহিদ গম্ভীরভাবে তাকায়, শান্ত স্বরে বলেন, সেটা আমার উপরে ছেড়ে দাও, তোমার বোন সুখেই থাকবে, আমি কথা দিচ্ছি। কখনো কোনো কষ্ট ছুতে পারবে না তাকে। আমার তত্ত্বাবধানে আমার মেয়ে হয়ে থাকবে। সৃজন কিছু বলে না, বিরস ভঙ্গিতে তাকায় আবরণের দিকে। এবার চুলগুলো এলোমেলো করে ফেলেছে আবরণ, পেছনে ঠিক ঠেলে দেওয়া। পাঞ্জাবির হাতা গুটিয়ে কোনোর উপরে অবধি নিয়ে গিয়েছে, সেই সাথে বোতামও খুলে ফেলেছে। এবার শান্তি লাগছে। বিড়বিড় করে আওড়ায় আবরণ, ভদ্র হতে হলে যদি এমন পোশাক পরতে হয়, তাহলে সে ভদ্রতা আমার জন্য না। মা গো, আরেকটু হলে চ্যাপ্টা হয়ে যেতাম। শ্রেয়নাকে নিয়ে আসা হয়। আলাদা কোনো সাজসজ্জা নেই। নতুন এক সেট সবুজ রঙের 3 পিস পরেছে, চুলগুলো খোপা করে মাথার ওড়না টেনে রাখা। শ্রেয়না এসে সৃজনের পাশে বসে পড়ে। মেয়ে তো আমাদেরই দেখায়, আবরণ শ্রেয়ানা আলাদা কথা বলে, নিজেদের মধ্যে কথা আছে। আবরণ কিছুটা আতঙ্ক নিয়ে তাকায় শ্রেয়নার দিকে, তার দৃষ্টি নিচু। আবরণ বলে, আমার কোনো কথা নেই। আবরণের এহেন কথায় সৃজন মনে মনে শান্তি পায়, কিন্তু শ্রেয়নার কথার কপালে ভাঁজ পড়ে তার। কথা আছে আমার। হ্যাঁ, তো ওকে রুমে নিয়ে যাও, আমরা অপেক্ষা করছি। কিন্তু আমার কথা নেই তো আব্বু। আবরণের কথায় কাজ হয় না। কথা থেকে নিবিড় সানি উড়ে এসে এক প্রকার টেনে হিসড়ে আবরণকে শ্রেয়নার কক্ষে ঢুকিয়ে দেয়। শ্রেয়না নিজেও ছোট ছোট কদমে রুমে চলে আসে। কি বলবেন জলদি বলুন, আমার অনেক কাজ আছে। নিজেকে ব্যস্ত রাখার যেন আপ্রাণ চেষ্টা তার। শ্রেয়না দেখে সেই চাঞ্চলতাটুকু। হাত বুকে ভাঁজ করে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ায় শ্রেয়না। আশ্চর্য না, যেখানে আমার লজ্জায় আড়ষ্টতায় নিমজ্জিত থাকার কথা, সেখানে তুমি গুটিয়ে নিচ্ছ নিজেকে। তোমার কাহিনী দেখে আমার নিজেকে বখাটে ছেলে মনে হচ্ছে। তুমি কোনো রূপবতী লজ্জাশীলা রমণী। আবরণ মনোযোগ সহকারে শ্রেয়নার কথাগুলো শুনে লম্বা কদমে এগিয়ে আসে তার কাছে। শ্রেয়না নিজের জায়গা থেকে সরে না, সরল দৃষ্টিতে তাকিয়ে থাকে। আবরণ থামে। তার আর শ্রেয়নার মধ্যে কয়েক ইঞ্চি দূরত্ব। আবরণের শরীর থেকে এখনো বেলি ফুলের সুবাস ভেসে আসছে। সাদা পাঞ্জাবিতে আকর্ষণীয় দেখাচ্ছে ছেলেটাকে। শ্রেয়না নিশ্চুপ হয়ে চেয়ে থাকে। এভাবে কি দেখো? ভুল কিছু বলেছি আমি?
শ্রেয়নার কথায় হালকা হাসে আবরণ, হেলে দুলে এগিয়ে আসে। হুট করেই শ্রেয়নার হাত চেপে ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নেয়। এক হাতে কোমর মৃদু চেপে নিজের বুকের সাথে ঠেসে ধরে তার কোমল দেহখানা। শ্রেয়নার চোখ বন্ধ করে নেয়, ভেতরটা ছলাৎ করে ওঠে। দু হাতে আবরণের পাঞ্জাবির বুকের কাজটা খামচে ধরে। আবরণ দুলে দুলতেই থাকে। আমি নিজেকে গুটিয়ে রেখেছি, নিজের অনুভূতি লুকিয়ে রেখেছি। যদি সম্পূর্ণ একেবারে প্রকাশ করে ফেলি, নিতে পারবে বুঝি আমায়? সহ্য করতে পারবে আমার পাগলামি? নিজেকে প্রস্তুত রাখো। সুন্দর মিষ্টি সময় কাটানো বাকি আমাদের, একসাথে অনেক পথ হাঁটতে বাকি, ভালোবাসা দিয়ে খুনছুটিময় একটা সংসার সাজানো বাকি। আবরণ জাহিদ তার ভালোবাসা প্রকাশ করতে কমজোর নয়, হালালভাবে চাই তোমায় আমার করে, একদম নিজের। শ্রেয়না আলম, আমি তোমাকে চাই ছোট বাচ্চাদের খেলনার মতো, যেটা তারা পেয়ে গেলে লুকিয়ে চুরিয়ে রাখে না, যাতে করে কারো নজরে না আসে। ঠিক সেভাবেই তোমাকে লুকিয়ে রাখবো আমি পুরো দুনিয়া থেকে। আমার ভালোবাসার আদরে মরিয়ে। আবরণ জাহিদ ভালোবাসার কাঙাল। তুমি এক পায়ে এগোবে, আমি হাজার খানের স্নেহের পর্দা পিছিয়ে দেব। তুমি তো ভালোবেসে ডাকবে, আমি শত সহস্র আদরের চাদর নামিয়ে দেব তোমার জীবনে। থামে আবরণ। শ্রেয়নার গাল দুটো নিজের হাতের আঁচলায় ভরে নেয়, মুখ উঁচু করে বৃদ্ধা আঙ্গুল শ্রেয়নার গালে ঠেসে ধরে। সেথায় হাত বুলিয়ে বলে, কিন্তু ছেড়ে যেতে চাইলে কোন সময় কি কারণে কেমন জায়গায় গুম করে দেব তুমি কল্পনা করতে পারবে না শ্রেয়না আলম। শ্রেয়নাকে ছাড়ে আবরণ, কিছুটা দূরে সরে দাঁড়ায়। মেয়েটার দিকে তাকাতেই দেখতে পায় নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে। হাসে আবরণ, বেরিয়ে আসতে চায় কক্ষ হতে। কিছু একটা ভেবে পেছনে তাকায়, হাত দিয়ে চুল এলোমেলো করে দিয়ে হাস্যরত কণ্ঠে বলে, শ্রেয়না আলম, ভালোবেসে ফেলো আমায়, আমিও তোমার সবটা দিয়ে আঁকলে রাখবো। আবরণ বেরিয়ে যায় কক্ষ থেকে। দরজায় মৃদু শব্দ হয়। শ্রেয়না তড়িঘড়ি করে সেন্টার টেবিল থেকে পানির গ্লাস তুলে সম্পূর্ণ পানি গলার ধারণ করে নেয়। বুক ভরে শ্বাস টানে। নিজের গায়ে এখনো বেলি ফুলের ঘ্রাণ লেগে আছে। শরীরে রন্ধে রন্ধে এই ঘ্রাণ যেন উপলব্ধি করতে পারছে শ্রেয়না। বার কয়েক পলক ঝাপটায়, বুকের বাঁ পাশে হাত চেপে ধরে চোখ বন্ধ করে বলে, এই ছেলের ভালোবাসা ভয়ঙ্কর গভীর, মারাত্মক আদুরে ইচ্ছে তার। সেদিন ঠিক করা হয় আবরণ ও শ্রেয়নার বিয়ে পরের দিনই সম্পূর্ণ হবে, ঘরোয়া আয়োজনের মাধ্যমে। শ্রেজানদের সেরকম আত্মীয় নেই। দূর দূরান্তে যারা চেনা পরিচিত আছে, কারো সাথেই সেভাবে কথা হয় না তাদের। বাড়িওয়ালা সেই সাথে পাশের ফ্ল্যাটের কয়েকজনকে নিয়ে আয়োজন করবে। কথা মতো বিয়ের আয়োজন করা হয়। শ্রেয়নাকে নিয়ে একেবারে জাহিদ ভিলায় উঠবে তারা। নীরজ জাহিদ তার বাসায় বড় করে রিসেপশন করবেন। একমাত্র ছেলে তার ভীষণ আদুরে, ইচ্ছে মতো 2 হাত ভরে খরচ করবেন ছেলের বিয়েতে। শ্রেজান নিষেধ করেনি, বিয়েটা শুধু হয়ে যাক, বাদ বাকি সব কিছু নীরজ জাহিদ সামলে নেবে। এখন সময় 11টার কাছাকাছি। বাড়িতে রান্নার আয়োজন করা হয়েছে। মিশান, রুহি এবং তুষের আম্মু কিচেনে ব্যস্ত এখনো। রাত তখন প্রিয়মের সাথে আড্ডা দিচ্ছে। তারা দুপুরের দিকে এসেছে ফ্ল্যাটে। প্রিয়মের সাথে দারুণ সখ্যতা গড়ে উঠেছে রোদের। প্রিয়ম মূলত আবরণের চেয়ে বয়সে বড়, তবুও তাদের বন্ধুত্ব হয়েছে। দেখে বোঝার উপায় নেই প্রিয়ম আবরণের সিনিয়র। বড় হলে কি ফ্রেন্ডশিপ হয় না? হয়, যেমন আবরণ ও প্রিয়মের হয়েছে। দানা পাশের এক রুমে সময় কাটাচ্ছে। ব্যালকনির গ্রিল চেপে ধরে যত দূর দৃষ্টি যায় তাকিয়ে আছে, নিজেকে যথাসম্ভব সামলে নিচ্ছে। দানার আম্মু লুবনা তখন মিশানদের কাছে গিয়েছেন। তারও একা ভালো লাগে না। মিশানকে দেখে লুবনা, দানা ও রোদ ভীষণ অবাক হয়েছিল, সেই সাথে খুশিও। লুবনা বার কয়েক ক্ষমা চেয়েছে, যদিও তার হাতে তেমন কিছু ছিল না, তবু কোথাও একটা কিন্তু থেকেই যায়। মিশান তাহিয়ার আলতো হেসে মানিয়ে নিয়েছে লুবনার সাথে। তার ভাষ্যমতে পুরনো কথা ভুলে যাওয়াই ভালো, এসব শুধু আমাদের কষ্ট দেবে। এভাবে কি দেখো ভাই, তোমার জন্য কি আকাশে সিনেমা চলছে? আচমকা মিরাবের আগমনে চমকে যায় দানা, তড়িঘড়ি ঘাড় ঘুরায়। চোখাচোখি হয় দুজনের। কিছুক্ষণের জন্য থমকায় দানা, পর মুহূর্তেই ঘাড় ফিরিয়ে সামনে তাকায়। মাঝে মধ্যে আকাশ দেখা ভালো। কেন ভালো? ভালো মানে ভালো, সুযোগ পেলে মানুষ ছেড়ে যায়, কিন্তু এই আকাশ কখনো আমাদের একা ছাড়েন না।
তাহলে তো আকাশ ভারী লুচু, মেয়েদের পেছনেই ছাড়ে না। মীরাবের এইহেন কথায় কপালে ভাঁজ পড়ে দানার। পূর্ণ দৃষ্টিতে তাকায় মীরাবের দিকে, বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না, চোখ সরিয়ে নেয়। মন ভালো নেই নাকি? সেরকম কিছু না। সবাই আনন্দ করছে, তুমি এখানে কেন? নাকি আবরণের বিয়ে হয়ে যাচ্ছে বলে কষ্ট পাচ্ছ? চুপ করো তো তুমি। আবরণ আমার ভাই হয়, পাগলামি করি তার জন্য, বিয়ের পরেও করব। সমস্যা তোমার? ধমকে উঠে দানা। মীরাব ঠোঁট চেপে হাসে, খানিক এগিয়ে এসে দানার বাহুর পাশ ঘেঁষে হাত গুলিয়ে গ্রিল চেপে ধরে। দানার পিঠে কিছুটা ঠেকে মীরাবের বক্ষ। চকিত নয়নে তাকায় দানা, ঘুরতে নেয় মীরাবের দিকে। তৎক্ষণাৎ তার বাহু শক্ত করে চেপে ধরে মীরাব। অমন নড়াচড়া করছো কেন? কিছু করেছি নাকি আমি? চুপচাপ দাঁড়িয়ে থাকো। দানা নড়ে না, যেভাবে আছে ওভাবেই দাঁড়িয়ে থাকে। মীরাব শ্বাস টেনে ঘ্রাণ নেয় দানার চুলের, মিষ্টি আর সুশ্রী সেই ঘ্রাণ। দানা আহাম্বকের মতো দাঁড়িয়ে থাকে, তবে মীরাব কাছে আসায় তার মন্দ লাগছে না, বরং ভালো লাগছে। সে নিজেও চোখ বন্ধ করে দাঁড়িয়ে রয়। আধ ঘন্টা যাবৎ নিজেকে আয়নায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আবরণ। আজকে তাকে একটু অন্যরকম সুন্দর লাগছে। বিয়ে বলে কথা, ছেলে মানুষ তো কি, তার সৌন্দর্যও দ্বিগুণ বেড়েছে। শুভ্র রঙা পাঞ্জাবি গায়ে জড়িয়ে আবরণ, যার বুকের কাজটায় ছোট্ট সোনালির পাথর বসানো। পাঞ্জাবিটার সুতোর কাজ জ্যামিতিক নকশায় করা হয়েছে, যা ছোট হীরার আকৃষ্টের মতো দেখাচ্ছে। পুরো পাঞ্জাবি জুড়ে এক ধরনের এমব্রয়ডারি করা, পাশাপাশি কিছু অংশে ছোট ছোট সিকুইন বা ঝিলমিল দ্বারা করা কাজ হয়েছে। আলো পড়লে হালকা ঝলমলে আভা দেয়। সাদা পাজামা, স্বভাবসুলভ, হাতে তার ডেমিলেন্ট ওয়ালিংটের কালো ব্রেন্টের ঘড়ি। আজকেও টম ফুট জেসমিন রুস গায়ে মেখেছে আবরণ। 4-5টা বেলি ফুলের সুবাসে ভরে গিয়েছে। চুলগুলো জেল দিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখা। নিজেকে দেখা শেষ হলে এবার চল, বিয়ে করতে যাবি না? আর কত সময় নিবি? নিজের চেহারা দেখতে দেখতেই তো জ্ঞান হারাবি ভাই। সানির কথায় বিরক্ত হয় না আবরণ। শেষবারের মতো আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে নেয়। এগিয়ে এসে সানির কাঁধে হাত রাখে। সানি চোখ মুখ খিচে শক্ত হয়ে দাঁড়িয়ে রয়। আবরণ ভ্রু কুঁচকায়, নাক ধরে মৃদু টান দেয়। এমন চোখ বন্ধ করেছিস কেন? চুমু খেতে এসছি তোকে। ওহ, ভাবলাম মারবি। গাল ফুলিয়ে কথা বলে সানি। আবরণ তার কাঁধে আঁকড়ে ধরে ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে। সবাই শ্রেয়নাদের বাসায়, শুধু সানি ও আবরণই বাকি ছিল। বন্ধুকে নিয়ে যেতে এসেছে সানি। দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে। আয়নার ভেতর যেন ঢুকে যাবে আবরণ। নিজের চেহারা দেখে কোনোভাবেই স্বাদ মিটছে না। বর এসেছে। চিৎকার করতে করতে দৌড়ে আসে শ্রেয়া। পরনে তার গোলাপি রঙের গাউন, যেটায় দু প্রান্ত শক্ত করে ধরে রেখেছে। কোমর সমান চুলগুলো ছেড়ে রাখা, মাথায় একটা লাভ শেকের গোলাপি রঙের ব্যান্ড। ভীষণ আদরে লাগছে শ্রেয়াকে। আবরণের পাঞ্জাবির এক প্রান্ত চেপে ধরে শ্রেয়া হাসি মুখে বলে, টাকা দাও। কিসের টাকা? শ্রেয়াকে পাশ কাটিয়ে সোফায় গিয়ে বসে পড়ে আবরণ। নীরজ জাহিদ আগে থেকেই উপস্থিত, শ্রেজানও আছে, সেই সাথে আরো কিছু লোকজন, কাজী উপস্থিত। ও মা, আমাদের বাসায় এসেছো, টাকা দেবে না? তুমি তো জুতাও পরোনি। জুতা চুরি করে টাকা নেবো সেটার উপায়ও তো রাখোনি। মোবাইল থেকে নজর সরায় আবরণ, শান্ত দৃষ্টিতে তাকায় শ্রেয়ার দিকে। আগে বলবি না এসব নিয়ম? আমার বিয়েতে কোনো কিছুর কমতে চাই না আমি। তুই দরজার সামনে গিয়ে দাঁড়া, আমি এক্ষুনি জুতা পরে আসছে। আবরণ গম্ভীর মুখে কথাগুলো বলে নিজের আসন ছেড়ে উঠতে নেয়, কিন্তু শ্রেয়া তাকে যেতে দেয় না, বরং টেনে বসিয়ে তার কোলে চড়ে বসে। সঙ্গে সঙ্গে আবরণ তাকে নামিয়ে দেয়, মৃদু স্বরে ধমকে বলে, এই সর, কাছে আসবি না। আজ আমার বিয়ে, তাই মুড খারাপ করতে চাচ্ছে না, দূরে থাক। আজকে সর্বপ্রথম আমার বউ আমায় ছোবে, আর টাকা লাগবে তো, দাঁড়া দিচ্ছে। বলেই পাশে বসে থাকা নীরদ জাহিদের প্যান্টের পকেটে হাত দেয় আবরণ। শক্ত করে বসে থাকে নীরদ। আবরণ পাত্তা দেয় না, ওয়ালেট বের করে টাকা চেক করে। বিভিন্ন কার্ড রয়েছে ভিতরে, সব কার্ড বের করে নিজের পাঞ্জাবির পকেটে পুরে। তারপর সম্পূর্ণ ওয়ালেটটা শ্রেয়ার হাতে ধরিয়ে দেয়। বিস্ময়ে ঠোঁট ফাঁক হয়ে আসে শ্রেয়ার। তাকে প্রীতি, সায়ন ও তুষি পাঠিয়েছিল যেন কিছু টাকা হাত করা যায়। এই ছেলে তো এত টাকা সহ পুরো ওয়ালেটটা ধরিয়ে দিয়েছে।
খুশিতে লাফিয়ে ওঠে শ্রেয়া। গাউন চেপে ধরে পুনরায় শ্রেয়নার রুমের দিকে পা বাড়ায়। শ্রেজান কিরমির করে তাকিয়ে আছে। আবরণ পাত্তা দিল বলে মনে হলো না। সোফায় হেলান দিয়ে নিজের মতো রিলস দেখতে থাকে। একটু পর পর আবার দাঁত বের করে হাসে। সে কি করবে? ভিডিওগুলোও এমন যে সে না হেসে থাকতে পারছে না। আবরণের থেকে সাইন নিয়ে উঠে দাঁড়ায় কাজী, সেই সাথে শ্রেজান। এবার শ্রেয়নার থেকে সাইন নিতে হবে। কাজীকে উঠে যেতে দেখে কৌতূহলপূর্ণ কণ্ঠে শুধায় আবরণ। স্কুলে যাচ্ছেন কেন? বিয়ে কি সম্পন্ন হয়েছে? হ্যাঁ হয়েছে। খবর বললাম কখন আমি? আবরণের কণ্ঠে আশ্চর্যের ছাপ। কাজী সাহেব থতমত খেয়ে যায়। নীরজ জাহিদ আবরণের এক হাত চেপে ধরে বলেন, এভাবে বিয়ে হয়? তুমি যদি বলতে চাও তবে বলতেই পারো। কেন নয়, বলবো অবশ্যই। আমার বিয়েতে কোনো কমতে থাকবে না। গলা খাকারি দেয় আবরণ। নরম স্বরে বলে, কবুল কবুল কবুল, আলহামদুলিল্লাহ। সকলেই মৃদু স্বরে আলহামদুলিল্লাহ উচ্চারণ করে। শ্রেজান কাজের সাথে শ্রেয়নার কক্ষের দিকে পা বাড়ায়। আবরণ সেদিকে তাকিয়ে থেকে বলে, আব্বু আমি যাই। গরম চোখে তাকায় নীরদ। চাপা স্বরে ধমকে ওঠেন, চুপ করে বসে থাকো, বেশি কথা বলো। মুখ বাঁকায় আবরণ। পুনরায় দৃষ্টি মোবাইলের দিকে নিবদ্ধ রাখে। শ্রেয়না সাদা রঙের একটা শাড়ি পরেছে, যার পাড় দিয়ে পাথরের কাজ করা। সম্পূর্ণ শাড়িটাতেই সাদা সুতা আর পাথরের কাজ। সামান্য আলো এসে পড়তেই ঝিলমিল করে ওঠে। বউ ওড়নাটা সাদা রঙের, চুলগুলো খোপা করে তাতে বেলি ফুলের মালা পরেছে। কয়েকটা তাজা সাদা গোলাপও লাগিয়েছে। মেহেদি পুরো হাত ভর্তি সাদা রঙের পাথরের চুড়ি, যা কিছুক্ষণ পর পর ঝনঝন আওয়াজ করছে। সিথি করে গালের দুপাশে কিছু চুল বের করে রাখা। সিম্পল একটা টিকলি পরেছে সেথায়। নাকের নথটাও সাধারণ। গলার হাতটা গর্জিয়াস, চিপকে আছে। সীতাহারও পরেছে, যেটা নেকলেসের সেটের সাথেই ছিল। মুখে তেমন প্রসাধনীর ব্যবহার করেনি। বিয়েতে সাদা রং মানুষ কমই পরে। আবরণ জাহিদের পছন্দের রং সাদা, তাই শ্রেয়নার জন্য সাদা রঙের জিনিসই নিয়ে এসেছে। সব বাজার আবরণ করেছে, বেছে বেছে সবচেয়ে ভালোটা কিনেছে, যেন শ্রেয়নার পছন্দ হয়। আগে কখনো শপিং করেনি। বিয়ের বাজার তো আরও না। কত হিমশিম খেয়ে যে কিনেছে এসব। লেজে গোবরে অবস্থা। প্রিয়ম সানি মিরাব সাথে না থাকলে তার হাল বেহাল হয়ে যেত। শ্রেয়নাকে অসম্ভব সুন্দর লাগছে, চোখ ফেরানো দেয়। সাদা রংটাই একটু বেশি মানিয়েছে মেয়েটাকে। বিছানায় গোল হয়ে বসেছিল শ্রেয়না। সায়ন, প্রীতি, তুষি তার পাশেই আড্ডা দিচ্ছে সকলে। তখনই দরজা ঠেলে কাজী এবং শ্রেজান ভেতরে প্রবেশ করে। খানিক নড়ে চড়ে বসে শ্রেয়না, ঘমটায় বুক অবধি টেনে রাখা। শ্রেজান এসে এক পলক দেখে শ্রেয়নাকে। তার চোখটা যেন জুড়িয়ে যায়। তার বোনটা সত্যি ভীষণ সুন্দর। শ্রেয়নার শুধু একটা সাইন লাগবে। রেজিস্ট্রেশন পেপারের সামনে এগিয়ে দেয় শ্রেজান। সাইন করে দাও। ভাবি কোথায়? শ্রেজান কিছুক্ষণ চুপ থাকে। দৃষ্টি এদিকে সেদিকে ফিরিয়ে নিজেকে সামলে নেয়। কিচেনে কাজ করছে। ভাবিকে নিয়ে এসো ডেকে। শান্ত কণ্ঠ শ্রেয়নার। শ্রেজান উত্তর দেবার আগেই রুহি সেখানে উপস্থিত হয়। আঁচলে হাত মুছতে মুছতে এগিয়ে আসে। আমাকে না ডেকেই আমার মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছ? আজব মানুষ তোমরা। দ্রুত শ্রেয়নার পাশে এসে বসে রুহি। শ্রেয়না মুচকি হাসে। ভাইয়ের হাত থেকে পেপারটা নিয়ে ঝটপট সাইন করে দেয়। শ্রেয়না আলম নামটার সাথে ইংরেজি গোটা গোটা অক্ষরে আবরণ জাহিদ লেখা। নামটা দেখে আলতো হাসে শ্রেয়না। রেজিস্ট্রেশন পেপার এগিয়ে দেয় শ্রেজানের দিকে। শ্রেয়নাকে আলহামদুলিল্লাহ বলতে বললে সে অনায়াসেই বলে ফেলে। সম্মস্বরে আলহামদুলিল্লাহ বলে ওঠে কক্ষের সকলেই। শ্রেয়নার দৃষ্টি যায় দরজার দিকে। চোরের মতো উকি দিচ্ছে আবরণ। শ্রেয়নার সাথে দৃষ্টি বিনিময় হতেই চট করে সেখায় থেকে চলে যায়। শ্রেয়না অনুভূতি শূন্যের মতো তাকিয়ে রয়। এই ছেলে অমন উকিঝুঁকি দিচ্ছে কেন? আশ্চর্য। কিরে, একটু দেরিও করলি না? সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ। বাহ, তর সইছে না বুঝি? প্রীতির ঠেস মারা কথায় শ্রেয়না হাতের চুড়ি ঠিক করতে করতে বলে, আমাকে কোন অ্যাঙ্গেলে নিব্বি লাগে? নাটক কেন করব আমি? বিয়ে আমার সম্মতিতেই হচ্ছে, দেরি করে ঢং করতে পারবো না।
কাঠখোট্টার জবাব শ্রেয়নার। শ্রেজান পকেটে হাত পুরে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে। শ্রেজান বুঝে এসব কিছু আবরণ জাইদের সাইড ইফেক্ট। না জানি ভবিষ্যৎটা কি হবে, এদের বাচ্চা কাচ্চা কেমন হবে, শ্রেয়নার মতো ভদ্র নাকি আবরণের মতো বাদর। ও মাই গড! তপ্ত শ্বাস ফেলে বেরিয়ে আসে শ্রেজান, তার সাথে কাজী। এখন বিদায়ের পালা। খাওয়া দাওয়া শেষ করে শ্রেয়নাকে গাড়িতে তুলে দিতে হবে। মেয়েটা চলে যাবে আজ, ভাবতেই ভেতরটা মোচড় দিচ্ছে। যদিও যখন তখন দেখতে পারবে শ্রেয়নাকে, এরপরও মন মানতে চায় না। ফ্ল্যাটটা খালি হয়ে যাবে। শ্রেয়ার খুব কষ্ট হবে আপুকে ছাড়া। রুহি একমাত্র সঙ্গী তো শ্রেয়নাই ছিল। শ্রেজান ভেবে নেয় নীরজ জাইদকে বলে আবরণ যেন শ্রেয়নাকে নিয়ে এই ফ্ল্যাটেই থাকে, তাহলে দূরেও রাখা হবে না বোনকে। আবরণ তাদের বাসার দেখাশোনা করলে শ্রেয়না সব সময় বাসাতেই থাকবে, সেই হিসেবে ধরতে গেলে ফ্রি থাকবে সে। এসব ভেবে স্বস্তির শ্বাস ফেলে শ্রেজান লিভিং রুমে আসতেই একটা পরিচিত মুখ দেখতে পায়। সঙ্গে সঙ্গে মেজাজ তুঙ্গে উঠে, তার রক্ত গরম হয়ে যায়, এক প্রকার কন্ট্রোললেস হয়ে পড়ে। দৌড়ে গিয়ে লোকটাকে এক টানে দাঁড় করায়। কেউ থামানোর আগে মুখ বরাবর একটা পাঞ্চ মেরে দেয়। বসার ঘরে বসে আছে শ্রেয়না। বসে আছে বললে ভুল হবে, আবরণের কক্ষটায় চোখ বোলাচ্ছে। বেশ বড় সড়ো ঘর। শ্রেয়নার রুম দুবার জোড়া দিলে যেমন হবে সেরকম বড় আলমারি, তার পাশে ওয়ার্ড্রোবও আছে। শ্রেয়না ভাবে পায় না এত বড় আলমারি থাকাকালীন ওয়ার্ড্রোব কেন রেখেছে। এত জামা কাপড় দিয়ে কি হবে? ওকে তো বেশিরভাগ সময় সাদা টি শার্টেই দেখা যায়। আলমারি ওয়ার্ড্রোব ভর্তি কি শুধু হোয়াইট টি শার্ট? সেন্টার টেবিল, কাউচ, ফুলদানি, তাছাড়া একটা মাঝারি সাইজের বুক সেলফ আছে। আবরণ বইও পড়ে নাকি? কোনো দিন তো পড়তে দেখেনি, শুনেওনি। ঘরটা অনেক সুন্দর, বিছানার চাদর থেকে দেওয়ালের রং অবধি সাদা, কেমন যেন শান্তি শান্তি লাগে। দেওয়ালে বিভিন্ন পেন্টিং টাঙানো, নানান ধরনের ফুলও টাঙিয়ে রাখা, রঙিন কাগজ দিয়ে বানানো হয়েছে। কেউ তো এসব বানাবে না এই বাসায়, আবরণ তো কখনো বানাবে না, হয়তো কিনে এনেছে। তবে ঘরটা শ্রেয়নার পছন্দ হয়েছে। এখান থেকে ব্যালকনি দেখা যায়, অনেক জায়গা নিয়ে সেটা। এক সাইডে মিনি সাইজের পুলও আছে, নানান ধরনের ফুলের গাছ দেওয়াল ঘেঁষে রাখা, আবার কিছু টব ঝুলছে। বাসর ঘর পুরোটাই বেলি ফুল দিয়ে সাজানো হয়েছে, মাঝে সাঝে সাদা গোলাপ। শ্রেয়না হাসবে না কাঁদবে বুঝে না, সব কিছু এমন সাদা কেন? আর কোনো রং পছন্দ নয় কি? শ্রেয়নার তো সব রঙই ভালো লাগে। তখন রুহির ভাই রায়ান এসেছিল বাসায়। শ্রেজান তো রেগে মেগে আগুন, কয়েকটা বসিয়েও দিয়েছে এলোপাথারি। চট জলদি রুহির বাবা মা এগিয়ে এসে থামায় তাকে, সেই সাথে নীরদ। আবরণ দূরে বসে শুধু মজা নিচ্ছিল। রায়ানের দাঁতগুলো সব লাগানো, বাস্তবে কোনো দাঁতই নেই। আবরণ ভেঙ্গে ওগুলো দফা করে দিয়েছে। রায়ান ক্ষমা চেয়েছে সবার কাছে, প্রচুর কান্নাকাটি করেছে। শ্রেজান কিছু বলেনি আর, রুহির দিকে তাকিয়ে থেকে চলে গিয়েছিল। শ্রেয়নাকে বিদায় দেওয়ার সময় শ্রেয়া সে কি কান্না, বোনকে কিছুতেই ছাড়বে না। শাড়ি চেপে ধরে বসেছিল, ফুপাচ্ছিল অনবরত। গাড়ি পর্যন্ত কোলে করে নিয়ে আসে শ্রেয়না। আবরণ তখন মিরাব, সানি, প্রিয়মের সাথে পেছনে কিছু নিয়ে কথা বলছিল, কিন্তু তার দৃষ্টি শ্রেয়নার দিকেই ছিল। শ্রেয়া ছাড়ছে না দেখে বিরক্ত হয় আবরণ। গটগট পায়ে এগিয়ে সে এক টানে নামিয়ে দেয় শ্রেয়ানার কোল থেকে। চোখ পাকিয়ে শাসায় যেন এমন না করে, না হলে আবরণ তাকে জানে মেরে ফেলবে। শ্রেয়া শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। পর মধ্যেই আবরণকে বলে শ্রেয়নাকে নিয়ে যেন দ্রুত বাসায় ফিরে। আবরণ কথা দিয়েছে তাকে, শ্রেয়নার সাথে শ্রেয়ার সাক্ষাৎ দ্রুতই হবে। শ্রেজান তেমন কিছু বলেনি, শুধু নীরদ জাইদের দিকে তাকিয়েছিল। শ্রেজানের সেই দৃষ্টি বুঝেন নীরদ, তাকে আশ্বাস দেন শ্রেয়নাকে নিজের মনের মতো রাখবে। রাত বেশি হয়ে যাওয়ায় আর দেরি করে না, ঝটপট গাড়িতে উঠিয়ে দেয়। রুহিও উদাসীনভাবে বিদায় জানায়, কেন যেন মনটা তার ভীষণ খারাপ আজ। শ্রেয়না আবরণকে গাড়িতে উঠিয়ে দিয়ে সেখান থেকে প্রস্থান করে রুহি।
নিঃশব্দে কক্ষে প্রবেশ করে আবরণ। সন্তপনির দরজা চাপিয়ে দিয়ে বিছানার দিকে অগ্রসর হয়। শ্রেয়না তখনও ধ্যান ধরে বিছানার চাদরের দিকে তাকিয়ে আছে। আবরণ নিজের চুলগুলো এক হাতে ঠিক করে গলা খাকারি দেয়, তবে শ্রেয়নার কোনো প্রতিক্রিয়া দেখায় না। সেটা দেখে আবরণের ভ্রু কুঁচকে আসে, ধূপধাপ পা ফেলে এগোয়। মিস সিনিয়র, এভাবে হুতুম পাচের মতো বসে থাকবেন নাকি পোশাক আশাকও খুলবেন? আচমকা আবরণের কণ্ঠস্বর পেয়ে কিছুটা চমকায় শ্রেয়না। পর মুহূর্তেই তার এহেন কথায় চোখ কপালে তার। জলদ গম্ভীর কণ্ঠে বলে, কি বলে? জামা কাপড় খুলতে বলেছে, দ্রুত করুন। এমন রিয়াকশন কেন দিচ্ছেন? আবরণ কিছুটা অবাক হয়ে কথাটা বলে। তার কথায় নিজের শাড়ি খানিক উপরে তুলে সাবধানে নেমে আসে খাট থেকে। দ্রুত পদে এগোয় আবরণের দিকে, এক আঙ্গুল উঁচিয়ে বলে,